ক্লোরাইড ডাইমার গঠন করে। আমি যা পড়াবো এর বাইরে একটা কোশ্চিন আসবে না। আচ্ছা, স্লাইডে ক্লাস করতে গিয়ে আর এখন সমস্যা হয়। ডাইমার গঠন করে, এটা দুইটা কারণ আছে। এইটার একটা কারণ প্রথমে যদি বলি আমি কেন, তাহলে বলবেন যে ডাইমার তারাই গঠন করে যখন দেখবেন চার্জ ঘনত্ব বেশি। লেখেন চার্জ ঘনত্ব বেশি। বলেন তো চার্জ ঘনত্ব মানে কি? পড়াইছিলাম চার্জ ঘনত্ব মানে কি, বা চার্জ ঘনত্ব আমি কিভাবে লিখছিলাম একটু বলেন তো। এই চার্জ ঘনত্ব মানে কি? দেখেন চার্জ ঘনত্ব মানে হচ্ছে চার্জ ডিভাইডেড বাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে চার্জ ঘনত্ব মানে চার্জ ভাগ ব্যাসার্ধ, এটা হচ্ছে চার্জ ঘনত্ব। তাহলে চার্জ ঘনত্ব যখন বেশি হবে, চার্জ ঘনত্ব, তাহলে চার্জ যখন বেশি হবে, ভালো করে বুঝবেন, চার্জ যখন বেশি হবে চার্জ ঘনত্ব তখন বেশি হবে। আবারও বলি, চার্জ যখন বেশি হবে চার্জ ঘনত্ব তখন বেশি হবে, এটুকু বুঝতে পারবেন। তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে 3+, তাহলে চার্জ ঘনত্ব হচ্ছে কি বেশি হবে, কনফার্ম। তাও দেখা যায় যে অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব তোমার হচ্ছে প্রায় 60 পার ন্যানোমিটার হয়। এই অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব হয় 60 পার ন্যানোমিটার। তো দেখা যায় এই যে চার্জ ঘনত্বটার কারণে, এদের চার্জ ঘনত্বটার কারণেই তোমার হচ্ছে পোলার আয়ন তাড়াতাড়ি হয়। চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে দেখেন আমার একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সে পড়বেন, পোলার আয়ন তাড়াতাড়ি হবে। কি আবার একজন হয়ে গেল? এভাবে ক্লাস করানো যায়? তোমরা যে কি পরিমাণ বাজে হয়ে গেছো! এখন তো আর পরীক্ষা টরীক্ষা নাই, তারপরেও ক্লাস করো না। আরে ভাই, এই অধ্যায়টা অনেক বাজে একটা অধ্যায়, আবারও বলতেছি। আমার কাছে না বুঝলে আর কোথাও বুঝতে হবে না তোমাকে। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ওই পীরের কাছে যাও আর যেখানেই যাও, যদি আমার কাছে বেসিক না বুঝতে পারো এই অধ্যায়, আর কোথাও বুঝতে হবে না। এখন পোলারায়ন ঘটে যাচ্ছে, ভালো করে বুঝবা। পোলারায়নটা সহজেই ঘটতেছে কেন? কারণ এই যে আমার চার্জ ঘনত্বটা কি আছে, বেশি আছে। শুনবা, ভালো মতো শুনে ভালো মতো বুঝবো। তাহলে পোলারায়নটাও সহজে হচ্ছে। তাহলে পোলারায়নটা সহজে হয়, ফলে কি হয় বলো দেখি? ফলে দেখা যায় যে ঋণাত্মক আয়ন অর্থাৎ ক্লোরাইড আয়ন ইলেকট্রনের ঘনত্ব অ্যালুমিনিয়াম পরমাণু ও ক্লোরিন পরমাণু দুই নিউক্লিয়াসের মাঝখানে অবস্থান করে। ঠিক আছে? তো তখন দেখা যায় যে এই যে অ্যালুমিনিয়ামের যোজ্যতা স্তরে 3 জোড়া বন্ধন ইলেকট্রন থাকে, অর্থাৎ অষ্টক অপূর্ণ থাকে। আবারও বলি, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড তারাই যাদের অষ্টক অসম্পূর্ণ থাকবে। লুইস অ্যাসিড, এদের অষ্টক অসম্পূর্ণ থাকে। অষ্টক অসম্পূর্ণ থাকবে। তাহলে এইটুকু বুঝবা যে লুইস অ্যাসিড কারা। অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস অ্যাসিড কেন? কারণ এদের অষ্টক অসম্পূর্ণ থাকে। তার কারণ অ্যালুমিনিয়াম কি করে, এই 6টা ইলেকট্রন থাকে, মানে 3 জোড়া ইলেকট্রন থাকে। তখন কি করে, অষ্টক পূরণের জন্য এরা করে কি, পার্শ্ববর্তী ক্লোরিন, আবারও বলি পার্শ্ববর্তী ক্লোরিন থেকে সে কি করে, ইলেকট্রনটা গ্রহণ করে। ঠিক আছে? তাহলে কি বললাম, 6টা ইলেকট্রন থাকায় অষ্টক অসম্পূর্ণ থাকে। তাই অষ্টক পূরণের জন্য 2টি করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর অণুর পার্শ্ববর্তী ক্লোরিনের নিঃসঙ্গ যৌগ ইলেকট্রনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে ডাইমার গঠন করে। আমি কথাটা বুঝাইতে পারি না, আমি এখন বুঝাবো। এখন দেখেন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি আপনি করেন, ক্লোরাইড
এখন এই যে অ্যালুমিনিয়াম যে ক্লোরাইডটা আছে বোঝার চেষ্টা করেন, এই ক্লোরিনের নিঃসঙ্গ যুগল ইলেকট্রন আছে, এরও নিঃসঙ্গ যুগল ইলেকট্রন আছে। এখন করবে কি জানেন, এই ক্লোরিনটা একে দেওয়ার চেষ্টা করবে, এই নিঃসঙ্গ যুগল ইলেকট্রন যুগে এইখানে সন্নিবেশ বন্ধন গঠন করে, এখানে সন্নিবেশ বন্ধন গঠন। আবার এ কি করবে, এটা অ্যালুমিনিয়াম দেন। ওয়ালাইকুম আসসালাম, কিরে তুই এতদিন পর কেন আসছিস? এ কি করবে, এই একে ইলেকট্রন দিয়ে এখানেও সন্নিবেশ বন্ধন গঠন করবে, সন্নিবেশ বন্ধন গঠন করবে। তাহলে এই জায়গায় আমার টোটাল সন্নিবেশ বন্ধন হচ্ছে, ভালো করে বুঝবেন, পোলারায়ন ঘটবে এবং এটা সহজে পোলারায়ন ঘটে অষ্টক পূরণের জন্য এরা কি করে, এই যে এরকম নেয়। এখানে টোটাল সন্নিবেশ বন্ধন হবে হচ্ছে দুইটা। এর ফলে এখানে কি হয়, অ্যালুমিনিয়ামের ডাইমার গঠন। এই অ্যালুমিনিয়ামের ডাইমার থেকে আবার যদি 180°C তাপমাত্রা দাও তাহলে সেটার মনোমার তৈরি হবে। অ্যালুমিনিয়ামে যদি 180°C দাও সেটার এই যে মনোমার তৈরি হবে, ডাইমার থেকে মনোমার তৈরি হবে। কেন, কখন, এই যে 180°C থেকে। এখন আসি এইখানে কোণ, এই ভালো করে বোঝার চেষ্টা করবা, এইখানে কোণের একটা হিসাব আছে, এই একটা কোণ আছে, এই একটা কোণ আছে। এটা মনে করো আমি ধরলাম এ, আচ্ছা সন্নিবেশ বন্ধন কি, এটা এক ধরনের সমযোজী বন্ধন, এটাকে ধরলাম বি, যেখানে একটা দাতা পরমাণু থাকে, শেয়ার করবে এই ইলেকট্রন, এই যে এক জোড়া ইলেকট্রন সেটা শেয়ার করতেছে, বাট এই জায়গায় ক্লোরাইড হচ্ছে দাতা, একজন থাকে দাতা একজন থাকে গ্রহিতা, এটাকে বলা হয় দাতা পরমাণু, এ হচ্ছে গ্রহিতা পরমাণু। দাতা পরমাণু দিবে, ওইটা শেয়ারও করবে, কিন্তু দাতা থাকবে একজন, যেমন সমযোজী বন্ধনে এ একটা দিল, এ একটা দিল, মানে দুইজনের থাকে। বাট সন্নিবেশ বন্ধনে বা সন্নিবেশ সমযোজী বন্ধনে একজন থাকবে দাতা, একজন থাকবে গ্রহিতা, এ খালি জাস্ট গ্রহণ করবে, এটাকে এই তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, ইলেকট্রনটা কাট থেকে কাট যাবে। এইটুকু শুধু বুঝে রাখা, এরপরে আমরা বন্ধনে আসবো যখন, তখন সন্নিবেশ সমযোজী বন্ধন থেকে ভ্যান ডার ওয়ালস বল সবই করবো, ঠিক আছে। এখন চলে আসি যে ভাইয়া এখানে এ কোণ আছে আর বি কোণ আছে, মাইশা এইটুকু ক্লিয়ার হয়েছে যে এখানে একটা দাতা পরমাণু থাকবে, একটা গ্রহিতা পরমাণু থাকবে। এখন দেখা যায় যে কোন কোনটা বড় হবে, এ গ্রেটার দেন বি আর বি গ্রেটার দেন এ, কোনটা হবে বলো তো? এখানে দুইটা অপশন আছে, এ গ্রেটার দেন বি না বি গ্রেটার দেন এ, কোনটা হবে বলো, একটু কমন সেন্সে বলো। তা আমি জানি না তুই এতদিন কোথায় ছিলি, তুই ক্লাস করস না। কারণ লেকচার 3 আমার 14 জন দেখছে, লেকচার লেকচার 6 দেখছে 14 জন, লেকচার 5 দেখছে 10 জন, লেকচার 4 দেখছে 15 জন, লেকচার 3 দেখছে 14 জন, লেকচার 2 দেখছে 18 জন, লেকচার 1 দেখছে মাত্র 15 জন। তো এর মানে আপনারা সবাই লেকচারটা এখন পর্যন্ত দেখেন নাই, ধরা খাবেন, সমস্যা নেই, খুব তাড়াতাড়ি বাস খাবেন যখন তখন ধরা খাবেন। আচ্ছা তাহলে দেখো, একটু বোঝার চেষ্টা করো যে এখানে কোনটা বেশি হবে, মাইশা বলো তো কোনটা বেশি হবে এই জায়গায়, এ গ্রেটার দেন বি না বি গ্রেটার দেন এ, এ গ্রেটার দেন বি হবে না বি গ্রেটার দেন এ হবে, কোনটা হবে বলো? যা পড়াচ্ছি এর বাইরে কোশ্চিন যাবে না, আবারও বলতেছি। বলতে পারবা? আচ্ছা দেখো আমি বলে দেই, দেরি করবো না। এখানে সবসময় এ গ্রেটার দেন বি হবে, এ গ্রেটার দেন বি হবে না, বি গ্রেটার দেন এ হবে না। এখন দেখো যে বলতে পারেন ভাইয়া কেন, দেখা যায় যে এ কোনটা হচ্ছে এই জায়গায় হবে 118°, এ কোনটা হবে 118°। যখনই দেখবা এইখানে একজোড়া নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকে তখনই বন্ধন কোণগুলো ছোট হয়। আবারও বলি, নিঃসঙ্গ যুগল ইলেকট্রন থাকলে অলওয়েজ বন্ধন কোণ ছোট হয়। তাহলে এই জায়গায় দেখা যায় ক্লোরিন অ্যালুমিনিয়াম ক্লোরিন, এই বন্ধন কোণটা হবে হচ্ছে, এই যে বি কোণটা হবে হচ্ছে 79°। তার মানে এই যে নিঃসঙ্গ যুগল ইলেকট্রনটা বন্ধন কোণটা কমায় দেয়, নিঃসঙ্গ যুগল ইলেকট্রন গুলা বন্ধন কোণগুলা কমায় দেয়। দ্যাটস ওয়াই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন ডাইমার গঠন করে, এদের আউটার যে কোণটা থাকে, ক্লোরিন অ্যালুমিনিয়াম ক্লোরিনের যে বাইরের কোণটা থাকে, সেই বাইরের কোণটা বড় হয়, ভিতরের কোণটা নিঃসঙ্গ যুগল ইলেকট্রন থাকার কারণে ভিতরের কোণটা হবে তোমার ছোট। কথা বুঝতে পারছো?
এই যে তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করছে, এই ডাইমারের আকৃতি হচ্ছে চতুস্থলকীয়। এই আকৃতি হচ্ছে চতুস্থলকীয়। আর এই যে এদের মধ্যে শীট আকার থাকে, যেমন এগুলা শীট আকারে থাকে। মনে করো এইখানে একটা শীট থাকলো আর এইখানে একটা শীট থাকলো, দুইটা শীট। তো এই যে দুইটা শীটের মধ্যে যে বন্ধন বলটা থাকে সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। এই যে দুইটা শীট, এটা একটা শীট, দাঁড়াও স্লো হয়ে গেছে, অনেকদিন ইনস্টল দিই নাই তো স্লো হয়ে গেছে। একটু দাঁড়াও তো আপু। তাহলে এইটা হবে শীট, এইটা একটা শীট, এইটা একটা শীট। এই দুইটা শীটের মধ্যে এক ধরনের বল থাকে, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। ঠিক আছে, এই দুইটা শীটের মধ্যে কি থাকবে ভাইয়া? ভ্যান ডার ওয়ালস বল থাকবে। ক্লিয়ার? তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে ডাইমার গঠন করতেছে, এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার যে ডাইমার গঠন করতেছে, কেন ডাইমার গঠন করে? আর প্রশ্নটা চলে আসে যে ভাইয়া তাহলে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা কি ডাইমার গঠন করে না? প্রশ্ন হচ্ছে না। এরা ডাইমার গঠন করে না? অ্যান্সার হচ্ছে না। যদি বলো যে কেন না, কারণ এদের চার্জ ঘনত্ব কম। চার্জ ঘনত্ব কম। চার্জ ঘনত্ব কম। যদি চার্জ ঘনত্ব কমই হয়, ভালো করে বুঝবেন, যদি চার্জ ঘনত্ব কমই হয়ে যাচ্ছে, ঠান্ডা মাথায় বুঝেন, চার্জ ঘনত্ব কম, খুবই ভালো কথা। তো চার্জ ঘনত্ব কম হলে কারটা কম হবে। যা দেখবেন সোডিয়ামের চার্জ ঘনত্ব অনেক কম, কারণ সোডিয়ামের তো চার্জ +1। তো দেখা যায় সোডিয়ামের চার্জ ঘনত্ব হচ্ছে, সোডিয়ামের চার্জ ঘনত্ব হচ্ছে মনে হয় 10, হ্যাঁ 10, 10 পার ন্যানোমিটার। আর ম্যাগনেসিয়ামের চার্জ ঘনত্ব হচ্ছে 30 পার ন্যানোমিটার। তাহলে আপনি বুঝতে পারতেছেন 30 বা 10 এগুলা হচ্ছে না, 60-র কাছাকাছি গেলেই, আবারও বলি 60-র কাছাকাছি গেলেই তখনই শুধুমাত্র ডাইমার গঠন করা সম্ভব। আমি কি কথা ক্লিয়ার করতে পারছি? কথা ক্লিয়ার করতে পারছি? তাড়াতাড়ি বলবেন। আচ্ছা, তাহলে প্রশ্ন কি কি আসবে? যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার কেন গঠন করে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এইখান থেকে এমসিকিউ আসতে পারে, বাইরের দিকের কোনটা কেন বেশি হয়, ভিতরের দিকের কোনটা কেন কম হয়। মনোমার ডাইমার থেকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মনোমার তৈরি হয়? সন্নিবেশ বন্ধন কয়টা? এখানে পোলার আয়ন কেন সহজে হয়? যখন দেখবেন চার্জ ঘনত্বটা বেশি হবে তখন দেখবেন পোলার আয়নটা ইজিলি হবে। চার্জ ঘনত্ব যার বেশি, পোলার আয়নটাও ইজিলি হবে। এইটা গেল হচ্ছে আমার। এখন চলে আসি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় অ্যালুমিনিয়াম লবণের দ্রবণ অম্লধর্মী, এই প্রশ্নটা পড়ি। অ্যালুমিনিয়াম লবণের দ্রবণ অম্লধর্মী। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অম্লধর্মী একটা লবণ কখন অম্লধর্মী হয়, এই একটা লবণ কখন অম্লধর্মী হয় বা অ্যালুমিনিয়ামের লবণের দ্রবণটা কখন অম্লধর্মী হবে বা ক্ষারধর্মী হবে, সেটা যখন আপনি বুঝবেন,
তো সেই সকল লবণ অম্লধর্মী হবে যখন দেখবেন যে উইক বেস প্লাস উইক বেসের অক্সাইড যেটাই মনে করেন না কেন, বা উইক বেস হাইড্রোক্সাইড প্লাস স্ট্রং অ্যাসিড রিঅ্যাকশন করে। আবারও বলি, বেশিরভাগ লবণ কিন্তু আমার নিরপেক্ষ, বাট এইটা যখন হবে তখন এখানে যে সল্টটা উৎপন্ন হবে, সেই সল্টটা হবে হচ্ছে অবশ্যই এটা হচ্ছে অ্যাসিডিক সল্ট। আমি কথা বুঝাইতে পারছি? উইক বেসের সল্ট, আবারও বলি, উইক বেস এবং স্ট্রং অ্যাসিড, ঠান্ডা কথা বুঝেন, উইক বেস এবং স্ট্রং অ্যাসিড যখন রিঅ্যাকশন করবে তখন যে সল্টটা উৎপন্ন হবে সেটা হবে অ্যাসিডিক সল্ট। ফর এক্সাম্পল, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস যদি স্ট্রং অ্যাসিড নাও H2SO4, তাহলে দেখবেন যে এর যে সল্টটা আসবে অ্যালুমিনিয়াম সালফেট, এই অ্যালুমিনিয়াম সালফেট হবে একটা অ্যাসিডিক সল্ট। আমি কথা বুঝাইতে পারছি? তাহলে এটা হবে অ্যাসিডিক সল্ট। তাহলে আপনি এইটুকু বলতে পারেন যে যখন দেখবেন যে স্ট্রং অ্যাসিডের সাথে উইক বেস রিঅ্যাকশন করতেছে, বা উইকের থেকে একটু হাই, মানে স্ট্রং বেস হবে না, এইটুকু কনফার্ম থাকে, স্ট্রং বেস হবে না। তো স্ট্রং বেস যেহেতু হবে না, স্ট্রং বেসের সাথে যদি আবার ইয়ে করে, তখন স্ট্রং বেস আর উইক অ্যাসিড রিঅ্যাকশন করলে সেই সল্টটা হবে হচ্ছে বেসিক সল্ট। তাহলে অ্যাসিডিক সল্ট খুবই ভালো কথা। এখন যদি বলে যে প্রমাণ করো যে অ্যালুমিনিয়াম সালফেট, যদি এইভাবে বলে যে প্রমাণ করো যে অ্যালুমিনিয়াম সালফেট একটি অ্যালুমিনিয়াম সালফেটের দ্রবণ, অম্লধর্মী, প্রমাণ করতে পারবা? যদি আমি এই কোশ্চেনটা দেই, প্রমাণ করতে পারবা? দেখো, প্রথমেই চলে আসি যে একটু বোঝার চেষ্টা করো। অ্যালুমিনিয়াম সালফেট এগুলা কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায়, হ্যাঁ। দেখো, অ্যালুমিনিয়াম সালফেটের যদি জলীয় দ্রবণ করি তাহলে এটা ভাঙে যাবে ফার্স্টে, ভেঙে কি হবে অ্যালুমিনিয়াম 3+ প্লাস হচ্ছে 3SO4 2-। এখন আমি পানি নিলাম, পানি যদি আমি রিঅ্যাকশন করি তাহলে এখানে আসবে H+ প্লাস হচ্ছে OH-। খুবই ভালো মতো বুঝবা, কারণ এটা আমি জলীয় দ্রবণ বলছি। জলীয় দ্রবণটা কিভাবে কি হচ্ছে সেটা আমি দেখাই দিই। এখন চলে আসি যে H2SO4, তাহলে এখান থেকে আমার যে রিঅ্যাকশনটা আসতেছে, এখন সাপোজ আমি একটু আসি, যদি এখান থেকে তুমি করো যে অ্যালুমিনিয়াম সালফেট 3+ H2O, তাহলে আমার রিঅ্যাকশনটা দাঁড়ায় হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে H2SO4। এইটা হচ্ছে বুঝতে হবে যে আমি এখানে সমতাটা নাই করলাম, কোনো সমস্যা নাই। এখন চলে আসি, এইটুকু তো ক্লিয়ার যে আমি বলছি অ্যালুমিনিয়াম সালফেটের দ্রবণ অম্লধর্মী, তো অ্যালুমিনিয়াম সালফেট পানির সাথে রিঅ্যাকশন করে এটা উৎপন্ন হয়েছে। এখন দেখা যায় যে এইখানকার মধ্যে এই যে আমার যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু এ হচ্ছে আমার স্ট্রং অ্যাসিড, তাই কিনা? এ আমার স্ট্রং অ্যাসিড কিনা ভালো করে বুঝবেন। তাহলে
জলীয় দ্রবণে করবে কি, প্রচুর পরিমাণে জলীয় দ্রবণে প্রচুর H+ আয়ন দান করবে। ভালো করে বুঝবেন, জলীয় দ্রবণে প্রচুর H+ আয়ন দান করবে। তাহলে প্রচুর H+ আয়ন দান করবে, কিন্তু এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করেন। এই জায়গাটাতে যদি আমি আসি, এ আমার তো দুর্বল ক্ষার, তাহলে দুর্বল ক্ষারগুলো কি হয়, আংশিক বিয়োজিত হয়। আংশিক বিয়োজিত হয়। যদি এরকম আংশিক বিয়োজিত হয়, ভালো করে বুঝবা, আংশিক বিয়োজিত হয়, তখন দেখবা যে OH এর পরিমাণ, তাহলে OH এর পরিমাণ খুব কম হবে ওই দ্রবণে, OH এর পরিমাণ কম হবে। OH এর পরিমাণটা কম হবে। এই যে OH এর পরিমাণ যেহেতু কম হবে, তাহলে এইখানে কি থাকবে, OH এর পরিমাণ কম হওয়ার কারণে H+ অনেক বেশি থাকবে ওই দ্রবণে, অনেক বেশি থাকবে। H+ অনেক বেশি থাকলে দ্রবণটি অম্লীয় হবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? এটা ক্লিয়ার হয়েছে? এটাকে বোঝা গেছে? পারবেন লিখতে? এরপরে চলে আসি, আরেকটা কোশ্চেন করি, যে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা কি হয়, ঊর্ধ্বপাতিত হয় কেন? অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত হয় কেন, বলতে পারবেন কেউ? বলতে পারবেন কেউ? এনিওয়ান? এইটা বলতে পারবা কেউ, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন হচ্ছে ঊর্ধ্বপাতিত হয়? বলতে না পারলে বলো তাড়াতাড়ি, যে পারবো না। আচ্ছা, আমি একটা চিত্র ড্র করি, তাড়াতাড়ি বলবা, বুঝছো? কারণ এই সময় নাই, এমনি আমি তোমাদেরকে টানে পড়াবো, কারণ হচ্ছে আমার সেকেন্ড ফেজটা নামাবো আমি খুব তাড়াতাড়ি। সেকেন্ড ফেজে তোমাদের জন্য একটা হালকা পাতলা ছাড় রাখার চেষ্টা করব। অর্গানিক কেমিস্ট্রি হবে আলট্রা প্রো লেভেলের হচ্ছে একটা ইয়ে তোমার কোর্স। একটু বোঝার চেষ্টা করবা। এটাকে বলা হয় ত্রৈধ বিন্দু। কি বলা হয়?
ত্রৈধ বিন্দু, এটা হচ্ছে এ ও বি সি, বরফ পানি জলীয় বাষ্প। আমি বোঝার চেষ্টা করবা, বরফ পানি জলীয় বাষ্প, ঠান্ডা মাথায় বুঝবা। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটাকে বলা হয় ত্রৈধ বিন্দু। ভাই ত্রৈধ বিন্দুটা কি জিনিস? ত্রৈধ বিন্দুটা কি এটা বুঝান। আচ্ছা, ত্রৈধ বিন্দু হচ্ছে যে লেখেন যে তাপমাত্রা ও চাপে যে তাপমাত্রা ও চাপে, ভালো করে লিখবেন, কোন পদার্থ একই সাথে এটা কিন্তু ট্রিপল পয়েন্ট বলে, একই সাথে বাষ্পীয়, তরল বা কঠিন অবস্থায় বিরাজ করে তাকে ত্রৈধ বিন্দু বলে। সলিড, লিকুইড এন্ড গ্যাস অবস্থায় থাকে। আমরা আবারও বলছি, এখানে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে আলোচনা করব। অ্যালুমিনিয়াম ক্লোরাইড গুলা ভালো করে বুঝতে হবে। তাহলে একটু বোঝার চেষ্টা করেন এই জায়গাটাতে। আপনারা যারা ক্লাস করতেছেন না, এদের মতো বলদা আর দুইটা নাই, আবারও বলে রাখলাম। পরে মজা বুঝবেন, হ্যাঁ পরে মজাটা বুঝবেন, তখন বুঝবেন না তখন বলবেন ও ভাইয়া কি পড়াইছিলে। তাহলে চলে আসেন, এইখানে একই অবস্থায় থাকে, ঠিক আছে। তো তিনটা সাম্য অবস্থায় থাকে। তো এখন দেখা যায় তাহলে ত্রৈধ বিন্দু আছে। ফর এক্সাম্পল যদি আমি পানির ক্ষেত্রে বলি, তো পানিরও ত্রৈধ বিন্দু থাকে, তিনটা ভৌত অবস্থায় থাকতে পারে। দেখা যায় যে পানি হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কারি অপেক্ষা কম চাপে এই ত্রৈধ বিন্দুটাতে থাকে। কথা বুঝতে পারছেন? তো এখন ত্রৈধ বিন্দুটা কেন পড়াচ্ছি, কারণ আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কিছু একটা জিনিস দেখাবো। এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জন্য আমি দেখাবো। এটা হচ্ছে প্রেসার, এটা হচ্ছে টেম্পারেচার, এটাও সেম, এটা প্রেসার, এটা টেম্পারেচার। তো এখন দেখেন অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে 3+, দ্যাটস ওয়াই এর চার্জ ঘনত্ব বেশি। চার্জ ঘনত্ব বেশি, যদি চার্জ ঘনত্ব বেশি হয় আপনি জানেন তার পোলারায়ন ঘটে সহজে। পোলারায়ন ঘটে কি সহজে? তাহলে দেখা যায় পোলারায়ন ঘটতেছে, তার মানে ডাইমার গঠন করতেছে। ডাইমার গঠন করলে ওইটা দুইটা শীট থাকে, পোলারায়ন হচ্ছে, ডাইমার হচ্ছে, ডাইমারের দুইটা শীট থাকতেছে, ওই শীটের কি থাকতেছে, ভ্যান ডার ওয়ালস বল দ্বারা যুক্ত থাকতেছে। এখন এই ডাইমার থাকে, ডাইমারটা গঠন করতেছে, ভালো করে বুঝবা, এই ডাইমারের স্তরগুলা আছে, ডাইমার স্তর, এই ডাইমার স্তরগুলা ভ্যান ডার ওয়ালস বল দ্বারা যুক্ত থাকে। এখন এই যে ভ্যান ডার ওয়ালস বল আছে, ভালো করে বুঝবেন, এটা একটা সিকোয়েন্সিয়াল মনে রাখেন। ভ্যান ডার ওয়ালস বল কি ধরনের বল, স্ট্রং না উইক, এটা বলেন দেখো। ভ্যান ডার ওয়ালস বল কি স্ট্রং না উইক? বলেন দেখি, ভ্যান ডার ওয়ালস কি স্ট্রং না উইক? স্ট্রং বল না উইক বল, তাড়াতাড়ি বলেন। উইক বল, ভেরি গুড। তাহলে ভ্যান ডার ওয়ালস বলটা যদি আপনি ভালো করে বুঝবেন, এটা কিন্তু মনে রাখতে হবে, ভ্যান ডার ওয়ালস বলটা থাকবে। তাহলে ভ্যান ডার ওয়ালস বলটা যদি থেকেই থাকে তাহলে এটা উইক বল। তাহলে এখানে করে কি, এইখানে হালকা, এটা এ বল অতিক্রম করা সহজ, তাই মানে একটু বোঝার চেষ্টা করবেন। এখন দেখা যায় যে এই বলটা অতিক্রম করে, ভ্যান ডার ওয়ালস বল অতিক্রম করা সহজ, অতিক্রম করে তোমার হচ্ছে অণুগুলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিচ্ছিন্ন হয়ে বাষ্পে পরিণত হয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইড বাষ্প। কারণ যদি বলে কেন, কারণ এটা হচ্ছে উইক ফোর্স।
দেখো তাহলে আমি একটা একটা করে বলি তাহলে বুঝবা। ভ্যান ডার ওয়ালস বল চার্জ ঘনত্ব আছে, চার্জ ঘনত্বের কারণে পোলারায়ন হচ্ছে খুবই ভালো কথা, এখানে ডাইমারও গঠন হচ্ছে। পোলারায়ন হলে পোলারায়নের কিন্তু সমযোজী বৈশিষ্ট্য গঠন করতেছে, এটাও মনে রাখবা, পোলারায়ন হলে তার সমযোজী বৈশিষ্ট্য থাকবে। সমযোজী বৈশিষ্ট্য হচ্ছে ডাইমার গঠন করতেছে, ডাইমারের স্তরে ভ্যান ডার ওয়ালস বল থাকতেছে, ডাইমারের স্তর আছে দুইটা, এই ডাইমারের স্তরগুলো হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল দ্বারা কাজ করে। এই ভ্যান ডার ওয়ালস বল একটা উইক বল, এর ফলে ভ্যান ডার ওয়ালস বল অতিক্রম করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বাষ্পে পরিণত হয়। ভালো করে বুঝবা, বাষ্পে পরিণত হয়। ফলে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে ত্রৈধ বিন্দুটা, ভালো করে বুঝবা, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে ত্রৈধ বিন্দুটা, এই জায়গাটাতে দেখা যায় এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ত্রৈধ বিন্দু। এই জায়গায় দেখা যায় অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বাষ্প চাপ অনেক বেশি হয় কার থেকে? বায়ুর চাপ থেকে। একটু বোঝার চেষ্টা করবা, একটু বোঝার চেষ্টা করবা। এখন বলতে পারো যে ভাইয়া বাষ্প চাপ বা ভ্যাপার প্রেসারটা কি? এখানে এই প্রশ্নটা আসবে যে বাষ্প চাপ বা ভ্যাপার প্রেসারটা কি? এইটা আবার পড়াইতে গেলে আরেক ঝামেলা। দেখেন একটু চলে আসি, বাষ্পচাপ বা ভ্যাপার প্রেসার, যেটা ভ্যাপার প্রেসার অফ আ সলিউশন, এভাবে মনে রাখবা, ভ্যাপার প্রেসার অফ দ্য সলিউশন, এটা রাউলস এর ল দ্বারা প্রকাশ করা হয়। সলিউশন এটা হচ্ছে পি অফ সলিউশন ইজ ইকুয়াল টু এক্স অফ সলভেন্ট, আর এক্স হচ্ছে মোল ফ্রাকশন, মানে মোল সংখ্যা, মোল ফ্রাকশন অফ সলভেন্ট। মোল ফ্রাকশন অফ দ্য সলভেন্ট। প্রশ্নগুলো বুঝবেন, প্রত্যেকটার এখানে প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন করবেন, আমি বুঝাবো আপনারা বুঝবেন। ইনটু হচ্ছে পি অফ সলিউশন, সরি সলভেন্ট, ঠিক আছে? ভ্যাপার প্রেসার অফ, এটা হচ্ছে পি অফ সলভেন্টটা হচ্ছে আপনার, লেখেন ভ্যাপার প্রেসার অফ পিওর সলভেন্ট। তাহলে এইটা দিয়ে ভ্যাপার প্রেসার, এইটাকে বলা হচ্ছে রাউলস ল। এটা আপনাদের কোনো বইয়ে আছে কিনা আমি জানি না। এখন চলে আসি যে ভাইয়া বাংলায় সংজ্ঞাটা বলেন, যে সংজ্ঞাটা কি বাষ্পচাপ। তাহলে বাষ্পচাপ আমি কাকে বলবো? বাষ্পচাপ আমি কাকে বলবো? দেখো কোন একটা মিশ্রণের, লেখো কোন একটি মিশ্রণের মধ্যে থাকা একটি উপাদানের চাপ যা ওই সিস্টেমের মোট চাপের অংশ। এখন বলতে পারেন যে ভাইয়া বাষ্প চাপটা আপনার কি প্রকাশ করে? এই বাষ্প চাপটা দেখা যায় তরলের বাষ্পীভবনের হার, এটা কি প্রকাশ করে? লিখেন, এটি তরলের বাষ্পীভবনের হার, এটা একটা তরলের একটি তরলের বাষ্পীভবনের হার প্রকাশ করে, ঠিক আছে? বাষ্পীভবনের হার প্রকাশ করে, এটি তরলের না লিখে বাষ্পীভবনের হার লেখেন একবারে।
বাষ্পীভবনের হার প্রকাশ করে। এটা কোনো বইয়ে নাই কিন্তু। এটাকে বলা হয় ভ্যাপার প্রেসার, ঠিক আছে? এটাকে বলা হয় ভ্যাপার প্রেসার। তো এটুকু বোঝা গেছে বাষ্পীভবনের হার বা ভ্যাপার প্রেসারটা কি জিনিস? এই বোঝা গেছে কিনা বলো, ভ্যাপার প্রেসারটা কি? লিখে দিলাম কিন্তু, ভ্যাপার প্রেসার কি বোঝা গেছে? তাড়াতাড়ি বলো, দেরি করবো না, তাড়াতাড়ি বলো। এই বুঝছো, দুইজন কেন? আসলে ভালোই লাগে না এগুলা পড়াইলে, আর ভাল লাগে? তো যাই হোক, এখন বাষ্পচাপ আমরা পড়ছি। তাহলে উপাদান ওই মিশ্রণে যে এখানে হয়তোবা দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে বা ডিরেক্টলি সলিড থেকে বায়ুতে যাচ্ছে, এই জায়গায় দেখা যায় যে তার বাষ্পচাপটা অনেক বেশি হয়। যদি বাষ্পচাপটা বেশি হয়, যেটা বায়ুমণ্ডলের চাপকে অতিক্রম করে, বায়ুমণ্ডলের চাপকে যখনই অতিক্রম করবে তখনই দেখবা এর কোনো লিকুইড ফর্ম থাকবে না। এটা মনে রাখবা, যখনই দেখবা, এটা শর্ত মনে রাখবা যে বাষ্পচাপ যদি বায়ুর চাপকে অতিক্রম করে তাহলে এর কোনো লিকুইড ফর্ম থাকে না। তার মানে বাষ্পচাপ যখন বায়ুচাপকে অতিক্রম করে এর কোনো তরল ফর্ম থাকবে না, তরল অবস্থা থাকবে না। তার মানে মেইন কথাটাই এই জায়গায়, মেইন কথাটাই এই জায়গায় যে বাষ্পচাপ যখন বায়ুর চাপকে অতিক্রম করবে তখন দেখা যাবে এর কোনো তরল অবস্থা থাকবে না। তাহলে ভৌত অবস্থা তরল যেহেতু নাই, তার মানে এটা কি করবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডিরেক্টলি এর তরলের অস্তিত্ব থাকে না। আমি কি কথা বুঝতে পারছি? তাহলে কখন একটা তরলের অস্তিত্ব থাকবে না? তখনই একটা তরলের অস্তিত্ব থাকবে না যখন দেখবা তার বাষ্পচাপটা কি হবে, তার বায়ুর চাপকে অতিক্রম করে ফেলবে। ঠিক আছে, এই পয়েন্টটাতে দেখা যায় যে এই যে এটা বাষ্পচাপটাকে, আমি কি কথা বুঝাইতে পারছি? দুইজন ক্লাস করলে কিভাবে মজা লাগে। তাহলে লিখতে পারবা যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত হয় কেন, ডিরেক্টলি, বা এর কোনো তরল ফর্ম থাকে না কেন? কারণ এর বাষ্পচাপটা থাকে না। ও শিট। তাহলে বাষ্পচাপ কি সেটাও বললাম। বাষ্পচাপ সম্পর্কে কি দিছিল, রাউলস একটা রাউলস ল দিছিল বাষ্পচাপের, এটা হচ্ছে রাউলস ল। পি অফ সলিউশন ইকুয়াল টু এক্স অফ সলভেন্ট আর পি অফ সলভেন্ট, দ্যাটস ইট, শেষ। এটা তোমাদের বইয়ে নাই, এটা কোনো বইয়েই নাই সাধারণত, আমি এক্সট্রা পড়াই দিলাম। এরপরে চলে আসি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ। তো দেখা যায় যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারটা কি করে, আদ্র বিশ্লেষিত হয়। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন ডাইমার গঠন, সরি, ক্লোরাইডের ডাইমার, অক্সাইডের ডাইমার কেন লিখছি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার যখন পানির সাথে রিয়াকশন করে তখন দেখা যায় যে এরা হেক্সা অ্যাকুয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করে, হেক্সা অ্যাকুয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করে। আমরা এটা আসবো, এটা একটা জটিল যৌগ। আবার বলি, এটা একটা জটিল যৌগ, এটা হচ্ছে জটিল যৌগ। এটার নাম হচ্ছে হেক্সা অ্যাকুয়া।
ভাই এমনি ক্লাস করাইলে কেমনে হয় ক্লোরাইড। তো ক্লোরিন আছে, খুবই ভালো কথা। এখন এই যে ক্লোরিনটা আছে, ক্লোরিন অবশ্যই 3টা থাকতে হবে, কারণ এখানে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। তো এখন দেখা যায় যে এইটা সমযোজী যৌগ, এখানে সন্নিবেশ বন্ধনও আছে, আর এইটা কিন্তু আয়নিক যৌগ। এই পুরা পোর্শনটা, এই যে পুরা পোর্শনটা, এই অ্যালুমিনিয়ামের সাথে যে ক্লোরিনের সম্পর্কটা একটু বোঝার চেষ্টা করবেন। অ্যালুমিনিয়ামের সাথে যে ক্লোরিনের সম্পর্কটা, এটা কিন্তু হচ্ছে আয়নিক স্ট্রাকচার, আয়নিক স্ট্রাকচার, আয়নিক যৌগ। এখন আসি যে এরা আদ্র বিশ্লেষিত হচ্ছে, এই জায়গায় এই পানিটা হচ্ছে লিগ্যান্ড, পানিটা হচ্ছে লিগ্যান্ড হিসেবে কাজ করবে। লিগ্যান্ড কারা? যারা মুক্ত জোড় ইলেকট্রন দান করে, যারা মুক্ত জোড় ইলেকট্রন দান করবে, ইলেকট্রন দান করে সন্নিবেশ বন্ধন গঠন করে, দান করে সন্নিবেশ বন্ধন গঠন করে। এই তোমাদের কি ক্লাস করতে ভাল লাগে না? তোমাদের কি ক্লাস করতে ভালো লাগে না? এটা আগে বলো। ক্লাস করতে ভালো না লাগলে বলো, আমি ছেড়ে দেই কোর্সটা, সমস্যা নেই। একটু লস হবে, কিন্তু কথা হচ্ছে যে এইভাবে ক্লাস করলে তো খুবই সমস্যা। তাহলে এই লিগ্যান্ড এটা যুক্ত হয়েছে, এই হচ্ছে এর কোঅর্ডিনেশন নাম্বার। কি বলা হয় এটাকে? সন্নিবেশ সংখ্যা। এই পুরা পোর্শনটা, এই পুরা পোর্শনটা, আমি আবারও বলি, এই পুরা পোর্শনটা দেখো, এই পুরা পোর্শনটা, এই যে থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটের যে পুরা পোর্শনটা, এইটাকে বলা হয় কোঅর্ডিনেট স্পিসিস, এই থার্ড ব্র্যাকেটের পোর্শনটাকে। ঠিক আছে, তো যাই হোক, আমরা ওদিকে না যাই। এখন দেখো এটা স্ট্রাকচারটা কিরকম হয়। এখন করবে কি, অ্যালুমিনিয়াম মাঝখানে থাকবে, অ্যালুমিনিয়াম 3+, দেখা যাবে পানিগুলা কি করবে, অক্সিজেনের এক জোড়া করে লোন পেয়ার ইলেকট্রন দিয়ে দিবে। এখন অক্সিজেন কি করবে, এক জোড়া করে লোন পেয়ার ইলেকট্রন দিয়ে দিবে। অক্সিজেন কি করবে, এক জোড়া করে লোন পেয়ার ইলেকট্রন দিয়ে দিবে। ঠিক আছে, অক্সিজেন কি করবে, এক জোড়া করে লোন পেয়ার ইলেকট্রন দিয়ে দিবে। এখানেও সেম করবে, এখানেও সেম করবে। তাহলে এটা কি বুঝতে পারছো? এইভাবে সে করবে কি, যে এখানে লোন পেয়ার ইলেকট্রন গুলা দিয়ে দিবে। লোন পেয়ার ইলেকট্রন গুলা যখনই দিয়ে দিবে, লোন পেয়ার ইলেকট্রন গুলা যখনই দিয়ে দিবে, তখনই কি করবে, এ কোঅর্ডিনেট বন্ড ফর্ম করবে। এগুলা একটা করে সন্নিবেশ বন্ধন। তাহলে এখানে সন্নিবেশ বন্ধন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এখানে সন্নিবেশ বন্ধন আছে কয়টা? 6টা। না, এইভাবে এলে কে আছো? একজন কে আছো দেখি, কোন পণ্ডিত আছো? একজনই ক্লাস করতেছো। এখন বলতে পারো যে ভাই এখানে সন্নিবেশ বন্ধন হইলো কেন, সন্নিবেশ বন্ধন বা এখানে পানির সাথে সন্নিবেশ বন্ধন গঠন করলো কেন? ওইটা একমাত্র চার্জ ঘনত্বের কারণে। এটাও একমাত্র চার্জ ঘনত্বের কারণে। তাহলে সন্নিবেশ বন্ধনটাও হয় হচ্ছে চার্জ ঘনত্বের কারণে। তার মানে তোমাকে বুঝতে হবে যে এই জায়গাগুলোতে কি কি পড়ানো হচ্ছে, এই জায়গাগুলোতে কি কি পড়ানো হচ্ছে। আবারও বলি, এই অধ্যায়গুলো যদি শেষ করতে চাও, এই অধ্যায়টা শেষ করতে হইলে তোমাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ যদি না করো, তাহলে তোমার এই অধ্যায় জীবনে শেষ হবে না। আমাদের গ্রুপ 13 শেষ আজকের মতো। গ্রুপ